প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিখ্যাত কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বঙ্গ আমার জননী আমার কবিতাটি নিয়ে। আমরা প্রত্যেকেই যারা কবিতাটি পড়েছি, পড়ে অন্তত এটুকু বুঝতে পেরেছি যে এই কবিতাটি মূল সুর হচ্ছে স্বদেশ বন্দনা, বা এই কবিতাটির মধ্য দিয়ে কবি পরাধীন ভারতবর্ষের মানুষজনকে গণজাগরণের চেষ্টা করেছিলেন। এবার আমরা প্রথমেই কবি সম্পর্কে জেনে নেব। বঙ্গ আমার জননী আমার এই কবিতাটির কবি দ্বিজেন্দ্রলাল রায়, তিনি একাধারে যেমন প্রখ্যাত কবি ছিলেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু একজন বিশিষ্ট নাট্যকারও ছিলেন। তিনি 1863 খ্রিস্টাব্দের 19শে জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিলেন। কবি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি হুগলি কলেজ থেকে বিএ পাস করেন এবং পরবর্তীতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে এমএ পাস করেন। আমরা কবি সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানলেই দেখতে পাবো যে তিনি ছাত্রাবস্থা থেকেই বিভিন্ন নাটক, সঙ্গীত, কবিতা, দেশাত্মবোধক কবিতা ইত্যাদি রচনার মধ্যে দিয়ে সাহিত্য সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তার উল্লেখযোগ্য নাটকগুলি হল শাহজাহান, চন্দ্রগুপ্ত, মেবার পতন, প্রতাপ সিংহ ইত্যাদি। এই উল্লেখযোগ্য নাটকগুলি রচনা করলেও তার প্রথম পরিচয় ছিল তিনি একজন কবি, এবং মাত্র 19 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ আর্যগাথা প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল। তার উল্লেখযোগ্য অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল আর্যগাথা দ্বিতীয় ভাগ, মন্ত্র, আষাঢ়ে, আলেখ্য, ত্রিবেণী ইত্যাদি হচ্ছে তার উল্লেখযোগ্য অন্যান্য কাব্যগ্রন্থ। একদা স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। কবি দ্বিজেন্দ্রলাল রায় তার লেখার, মূলত কবিতা লেখার যে ছন্দ, সেই ছন্দগুলি তিনি মানুষের মুখের ভাষাকে ছন্দ হিসাবে প্রয়োগ করেছিলেন। তিনি ছন্দ নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি অনেক হাসির কবিতাও রচনা করেছেন। তবে স্বদেশ প্রেমের দিকটি তার কবিতায় কিন্তু বারবার ফিরে এসেছে স্পষ্ট হয়ে। এই মহান কবি 1913 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। যাই হোক, আমরা এতক্ষণ জানলাম আমাদের কবি দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে। এবার আমরা আসবো পাঠ প্রসঙ্গে। আমরা কবির জীবনকাল দেখে এটুকু বুঝতে পারি যে এই কবিতাটি রচিত হয়েছিল পরাধীন ভারতবর্ষে। অর্থাৎ কবিতাটি যখন রচিত হয়েছে তখন ইংরেজরা আমাদের দেশে শাসন এবং শোষণ করছে। কবি দ্বিজেন্দ্রলাল রায় তার বঙ্গ আমার জননী আমার কবিতাটিতে খুবই আবেগের সঙ্গে দেশের তৎকালীন সময়ের কথা প্রকাশ করেছিলেন। কিন্তু কবি নিজেও জানতেন যে দুঃখ প্রকাশ করে কিন্তু দেশোদ্ধার সম্ভব নয়। অর্থাৎ দেশকে উদ্ধার করতে গেলে এই পরাধীন ভারতবর্ষের মানুষকে জাগরিত করতে হবে, তাদেরকে জাগিয়ে তুলতে হবে, নিজেদের আত্মশক্তি সম্পর্কে তাদেরকে
পরিচয় ঘটাতে হবে। তাই এই বঙ্গ আমার জননী আমার কবিতার মধ্যে দিয়ে লেখক কবি চেষ্টা করেছেন পরাধীন ভারতবর্ষের মানুষকে তাদের সুপ্ত আকাঙ্ক্ষাকে পুনরায় জাগিয়ে তোলার জন্য। আমরা জানি যে দীর্ঘদিন ইংরেজদের শাসন এবং শোষণের ফলে আমাদের ভারতবর্ষের মানুষজন গভীর দুঃখে হতোদ্যম হয়ে পড়েছিল। পরাধীন থাকতে থাকতে তাদের অন্তঃশক্তিও যে কমে আসছে এও তার অজানা ছিল না। পরাধীন থাকাকালীন ভারতবর্ষের মানুষের যে অন্তঃশক্তি সেটাও যে হারিয়ে যাচ্ছিল এটা কবি কল্পনা করেছিলেন। তাই তিনি এই কবিতায় ভারতের গণজাগরণের কল্পনা করেছেন। ভারতবাসীদের তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন ভারতবর্ষের হারিয়ে যাওয়া গৌরব। একদিন এ দেশ ছিল স্বাধীন, জনগণ ছিল স্বাধীন চেতা। তার বক্তব্য যে দেশমাতার বীর ও কৃতি সন্তানেরা সারা বিশ্বে আশার আলো ফেলেছিলেন, সেই দেশ আজ অন্ধকারে ছেয়ে গেছে। তিনি দেশবাসীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন দেশমাতার যে উজ্জ্বল মূর্তি হারিয়ে গেছে তাকে পুনরুদ্ধার করতে হবে। পুনরুদ্ধার করতে হবে অতীত ভারতের গৌরবময় ঐতিহ্য এবং সংস্কৃতিকে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এও মনে করিয়েছেন যে এই ভারত মাতার রত্নগর্ভ থেকেই কিন্তু এসেছিলেন গৌতম বুদ্ধ, সম্রাট অশোক, কবি চণ্ডীদাস, রঘুমণির মতো কৃতি সন্তানেরা। শ্রী চৈতন্য এই দেশেই তার মানবতার বিস্তার ঘটিয়েছিলেন। সুতরাং আজকের ভারতবাসী বা কেন পারবে না তাদের হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনতে? এই যদি তারা পারে তবেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই ছিল কবির বাসনা। তাই আমরা আলোচ্য কবিতার মধ্যে দিয়ে যেটুকু বুঝতে পারি সেটা হচ্ছে পরাধীন ভারতবর্ষের মানুষকে জাগিয়ে তোলার জন্য, গণজাগরণের জন্য কবি দ্বিজেন্দ্রলাল রায় তার এই প্রচেষ্টা বা এই প্রচেষ্টার ফসল আমাদের এই আলোচ্য বঙ্গ আমার জননী আমার কবিতাটি। এবার আমরা একটু কবিতাটি যদি পাঠ করে দেখি বা কবিতাটির যে চরণগুলি আছে তার অর্থগুলো যদি একটু উপলব্ধি করার চেষ্টা করি তাহলে আশা করি আমাদের কবিতাটি সকলেরই বোধগম্য হবে বা বুঝতে সুবিধা হবে। বঙ্গ আমার জননী আমার, কবি দ্বিজেন্দ্রলাল রায়। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। এই লাইনের মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছেন বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। এই বাংলা, এই ভারতবর্ষ আমার জননী মানে আমার মা, এবং তার সঙ্গে সঙ্গে এই ধাত্রী যিনি আমাকে ধারণ করে আছেন, অর্থাৎ এই ভারতবর্ষের ভূমি, এই পবিত্র ভারত ভূমি বা বাংলা ভূমি, সেটাই আমার দেশ। এই মায়ের অবস্থা বা দেশমাতার অবস্থা এত খারাপ কেন? কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন মায়ের চোখ শুকিয়ে গেছে, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন মায়ের কেশ রুক্ষ শুষ্ক হয়ে আছে, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। কেন মায়ের আসন আজ ধুলায় জর্জরিত, কেন মায়ের বেশ আজ মলিন বা নোংরা? এই প্রশ্ন কবি এই প্রথম স্তবকে পরাধীন ভারতবর্ষের মানুষজনের কাছে ছুড়ে দিয়েছিলেন যে দেশ আমাদের মাতা, বাংলা তথা ভারতবর্ষ আমাদের ধরিত্রী মাতা, আমাদের ধাত্রী মাতা, সেই মায়ের আজকে অবস্থা এত করুণ কেন? সেই মায়ের নয়ন শুষ্ক কেন? সেই মায়ের কেশ অর্থাৎ চুল এলোমেলো কেন? সেই মায়ের বেশ আজ মলিন কেন বা নোংরা কেন? এই প্রশ্ন মূলত এই স্তবকের মধ্যে দিয়ে কবি তুলে ধরতে চেয়েছেন। শত কোটি সন্তান যার
ডাকে উঠছে আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। তার সঙ্গে সঙ্গে কবি স্মরণ করিয়ে দিয়েছেন যে 30 কোটি সন্তান যে মায়ের, সেই মায়ের অবস্থা এত করুণ কেন, সেই মায়ের কিসের দুঃখ কিসের দৈন্য, এবং তার সঙ্গে সঙ্গে কিসের লজ্জা কিসের ক্লেশ, এই প্রশ্ন কবি তুলে ধরেছেন। এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন একত্রিত হওয়ার, সম্মিলিতভাবে একসঙ্গে যদি আমরা সবাই মিলে দেশ বন্দনা করি, তাহলে কিন্তু আমরা পরাধীনতার থেকে মুক্ত হতে পারব। এর পরবর্তী যে স্তবকগুলি আমরা পড়ব, কবিতার পরবর্তী অংশে আমরা দেখব যে কবি অতীত ভারতের ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছেন। কিভাবে অতীতের ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছেন? ভারতবর্ষের এই পূর্ণভূমিতে যে সমস্ত ভারত মাতার বীর সন্তানেরা জন্ম নিয়েছিলেন, তাদের গৌরব কথা, তাদের ঐতিহ্য, এইসব তুলে ধরে ভারতবর্ষের মানুষজনকে জাগরিত করার চেষ্টা করেছিলেন। উদিল যেখানে বৌদ্ধ আত্মা, মুক্ত করিতে মুখ্যদ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ, ভক্তি প্রণত চরণে যার। কবি বলেছেন একদা এই ভারত ভূমিতেই বৌদ্ধ আত্মা গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, মুক্ত করিতে মোক্ষদ্বার, অর্থাৎ আমাদের জীবনের যে মূল লক্ষ্য মোক্ষ লাভ, সেই মোক্ষ লাভের পথকে তিনি মুক্ত করার জন্য এই পবিত্র ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। এবং তার চরণে কিন্তু আজকে এই অর্ধ জগৎ, অর্ধেক বিশ্ব আজকে তার বন্দনায় মত্ত। তিনি তো আমাদের এই ভারত ভূমিরই সন্তান। অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধিশেষ, তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। তিনি আরো বলেছেন যে সম্রাট অশোক একজন বিখ্যাত ঐতিহাসিক সম্রাট, তিনিও আমাদের এই ভারত মাতার সন্তান। তিনিও উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে দক্ষিণে সুদূর কন্যাকুমারিকা পর্যন্ত জলধিশেষ সুদূর সমুদ্র পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তুই কিনা মাগো তাদের জননী, দেশ মাতাকে প্রশ্ন করেছেন যে তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। অর্থাৎ এই প্রশ্ন দেশ মাতার কাছে নয়, এই প্রশ্ন দেশ মাতার 30 কোটি সন্তানের কাছে, যে এত বড় ঐতিহ্য, এত বড় গৌরব যে দেশের বীর সন্তানেরা রেখে গেছেন, সেই দেশের সন্তান হয়ে কি করে আমরা মায়ের ওপর এই অত্যাচার সহ্য করছি, কি করে নিজেদের ওপর এই অত্যাচার শাসন শোষণ আমরা সহ্য করে চলেছি। একদা যাহার বিজয় সেনানী, হেলাই লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণবপ্রদ, ভ্রমিল ভারত সাগরময়, সন্তান যার তিব্বত তীর, জাপানে গঠিল উপনিবেশ, তার কিনা ধুলায় আসন, তার কিনা এই ছিন্নবেশ। কবি বলছেন যে একদা যার, একসময় যার বীরপুত্র হেলায় লঙ্কা জয় করেছিল। আমাদের লঙ্কা জয় মানেই আমরা জানি ভগবান শ্রী রামচন্দ্রের কথা এখানে বলা হয়েছে। সেই শ্রী রামচন্দ্র লঙ্কা জয় করেছিলেন। একদা যাহার অর্ণপ্রদ, ভ্রমিল সাগরময়, ভারত সাগরময়, এবং সারা ভারত সাগর বা ভারত মহাসাগরময় বিভিন্ন বন্দরে তিনি ভ্রমণ করেছিলেন। সন্তান যার তিব্বত তীর, জাপানে ঘটিল উপনিবেশ,
তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্ন বেশ। যার সন্তানেরা তিব্বত তীর থেকে শুরু করে জাপানের উপনিবেশ থেকে শুরু করে সর্বত্র যাদের বিজয়, সর্বত্র যাদের গৌরব ছড়িয়ে আছে, সেই সন্তানের মাতৃসম দেশের আজকে ধুলায় আসন, ধুলায় লোটাচ্ছে এবং তার বেশ আজকে ছিন্ন। উদিল যেখানে মোরজ মন্ত্রে, নিমাই কণ্ঠে মধুরতান, ন্যায়ের বিধান দিল রঘুমণি, চণ্ডীদাসও গাইল গান। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই কিনা সেই ধন্য দেশ, ধন্য আমরা যদি এ শিরাই, রহে তাদের রক্তেলেশ। এই স্তবকের মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন, একদা এই বাংলা তথা ভারতবর্ষের ভূমিতেই নিমাই সন্ন্যাস অর্থাৎ মহাপ্রভুর কণ্ঠে উচ্চারিত হয়েছিল সেই মরজ মন্ত্র, মধুর তান, যে তানে কিন্তু সারা ভারত ভূমি এক সুরে গেয়ে উঠেছিল। এই দেশেই রঘুমণির মতো বীর সন্তান জন্মেছেন, যিনি ন্যায়ের বিধান রচনা করেছিলেন। তারপর কবি বলেছেন, চণ্ডীদাসও গাইল গান। আমরা যদি বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলীর দিকে একটু লক্ষ্য করি, সেই বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পদকর্তার পরিচয় আমরা পেয়েছি। তাদের মধ্যে অন্যতম ছিল মধ্যযুগের বরু চণ্ডীদাস। সেই চণ্ডীদাসও বৈষ্ণব পদাবলীর পদ রচনা করেছিলেন, গান রচনা করেছিলেন। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই কিনা সেই ধন্য দেশ। এবং এই ধন্য দেশেই প্রতাপাদিত্যর মতো বিখ্যাত বড় যোদ্ধা, বিখ্যাত বড় ভারত মাতার সন্তান জন্মেছিলেন। ধন্য আমরা যদি এ শিরায়, রহে যদি তাদের রক্তলেশ। আমরা ধন্য হয়ে যাব যদি আমাদের শিরায় তাদের রক্তের লেশ মাত্র থাকে, সামান্যতম বিন্দু মাত্র যদি আমাদের রক্তে তাদের লেশ, তাদের চিহ্ন থাকে, তাহলে আমরা ধন্য হব। যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা, মাতিবে আবার ললাটে তোর। আমরা ঘুচাবো মা তোর কালিমা, মানুষ আমরা নহিত মেষ, দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। কবি শেষ স্তবকে গিয়ে তৎকালীন ভারতবর্ষের যে চিত্র, সেই চিত্র তুলে ধরেছেন এবং তার সঙ্গে সঙ্গে বন্দনা করেছেন, দেবী বন্দনা, মাতৃবন্দনা, যে মা তোর আধার, তোমার এই আধার কালো মেঘ কেটে যাবে খুব শীঘ্রই। তোমার বীর সন্তানেরা, যে দেশে সম্রাট অশোক, যে দেশে গৌতম বুদ্ধ, যে দেশে রঘুমণি, যে দেশে নিমাই সন্ন্যাসী, যে দেশে চণ্ডীদাস, যে দেশে প্রতাপাদিত্যের মতো সন্তানেরা জন্মেছেন, সেই দেশের সন্তানেরা এই অন্ধকার মেঘ বেশি দিন রাখবে না। তাই কবি বলেছেন, যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর। মায়ের দিব্য আলোকে মানে সারা ভারত ভূমি জুড়ে আজ আধার ঘোর মানে ইংরেজ পরাধীন অবস্থার কথা বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে পরাধীনতার জন্য যে দায়ী, সেই পবিত্র ভারত ভূমির সন্তানদের জাগরিত করার জন্যই কিন্তু এই আলোচ্য বন্দনাটি করা হয়েছে। কেটে যাবে মেঘ নবীন গরিমা, মাতিবে আবার ললাটে তোর। এই অন্ধকারাচ্ছন্ন মেঘ কেটে যাবে, মায়ের কপালে আবার নতুন গরিমা, নতুন গৌরব ফুটে উঠবে। আমরা ঘুচাবো মা তোর কালিমা, মানুষ আমরা নহিত মেষ। মা আমরাই ঘোচাবো, আমরা ভারত তোমার সন্তানেরা, এই পবিত্র ভারত ভূমির সন্তানেরাই তোমার সেই কালিমা লিপ্ত অবস্থা আমরাই ঘোচাবো, আমরাই দূর করব ইংরেজদের, আমরাই করব স্বাধীন। এখানে সেই কথাই বলা হয়েছে। মানুষ আমরা নহিত মেষ, আমরা তো মানুষ, আমরা তো তোমার সন্তান, আমরা তোমার দুঃখ, তোমার দৈন্য, এই সমস্ত কিছু অবস্থা বুঝতে পেরেছি এবং আমরাই তো
চেষ্টা করব তোমাকে স্বাধীন করার। আমরা তো মানুষ, আমরা তো মেষ নয়, মেষ অর্থাৎ আমরা তো আর ভেড়া নয়। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। শেষ স্তবকের মধ্যে দিয়ে কবি ভারত ভূমিকে দেবীর সঙ্গে তুলনা করেছেন। সাধনা আমার, তাকে সাধনা বলেছেন, স্বর্গের সঙ্গে তুলনা করেছেন আমার এই দেশকে, বাংলা তথা ভারত ভূমিকে। এই হলো আমাদের আলোচ্য কবিতার লাইন ভিত্তিক বিশ্লেষণ। এরপর আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বিশিষ্ট কিছু প্রশ্ন নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি তোমাদের আজকের পাঠ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আজকের ক্লাসে, সেটা একবার বলে নিই। সেটি হচ্ছে, আমরা প্রথমেই জেনেছি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জীবনী সম্পর্কে। তারপর আমরা আলোচনা করছি পাঠ প্রসঙ্গ নিয়ে, যে কেন কবিতাটি কবি রচনা করেছিলেন এবং কোন পরিস্থিতি থেকে কবিতাটি কবি রচনা করেছিলেন এবং কবিতার মূল সুর কি ছিল। তারপর আমরা আলোচনা করেছি কবিতাটির লাইন ভিত্তিক বিশ্লেষণ। এবং পরিশেষে আমি এটুকুই বলবো, যদি এই কবিতা সম্পর্কে তোমাদের কিছু প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, যাতে আমি পরবর্তীতে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসেও যাতে এই প্রসঙ্গগুলি নিয়ে আলোচনা করতে পারি। ঠাকুর মা স্বামীজির কাছে তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।